বইয়ের গন্ধ এত সুন্দর কেন? এবং আমার শৈশবের আড্ডাকে আমার মনে হয় যে আমার জন্যে সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়। একজন লেখক কিন্তু একজন শিক্ষক। সে আসল মায়া ছড়া দিয়ে শুধু মানুষকে ভালোবাসতে বলা হয় না, সবাইকে ভালোবাসতে বলা হয়েছে। আমি মনে করি একমাত্র মায়াই হচ্ছে সব ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষের সমাধান। আমি আসলে কখনোই লেখা ছাড়ব না। আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক, আমি নিজে পড়ব। কিন্তু আমি লেখা ছাড়ব না। এটা আমার রক্তে মিশে গেছে। আমার নিজের জীবন নিয়ে বই হওয়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখি না। ভালো লেখা প্রমোট করা খুবই জরুরি। বাংলাদেশ কিন্তু ট্র্যাশ লেখায় ভরে যাচ্ছে। পাঠকের উদ্দেশ্যে আমার একটাই আবদার, সেটা হচ্ছে দয়া করে পড়ুন। ভালো বই পড়ুন। লেখক না হলে আসলে আমার অন্য কোনো পরিচয় থাকতো না। সাধারণ মানুষের পরিচয়ে আমাকে দেখতেন। কারণ বেসিক্যালি আমি সাধারণ মানুষ। অবশ্যই করব। আমার সব লেখা যদি হারিয়েও যায়, কিন্তু লেখক সত্তা তো হারাবে না। যেহেতু লেখক সত্তা বেঁচে থাকবে, তাই আবার লিখব। এটা হচ্ছে খুব ছোটবেলায় আমরা একটা রুশ আ উপন্যাসের অনুবাদ পড়েছিলাম, 'উভচর মানুষ'। 'উভচর মানুষ' আলেকজান্ডার ভ্যালায়েভের লেখা। যে একটি যুবকের আ বুকে হাঙরের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল যাতে সে জলে বাস করতে পারে। এই যুবকটিকে কেন্দ্র করে বিজ্ঞানের চরম অপব্যবহার, রোমান্টিকতা, প্রেম, জল এবং ডাঙার জীবনের টানাপোড়েন এগুলি নিয়ে একটি অসাধারণ উপন্যাস বানানো হয়েছিল এবং আমি থমকে গিয়েছিলাম উপন্যাসটি পড়ে। এটা আমার একদম টিনেজ বয়সে পড়া। কিন্তু এখনো এই বইটি আমাকে মানে খুব ভাবায়। এটা একটা চমৎকার প্রশ্ন করলেন। আমার গতকালই একটি অভিজ্ঞতা হয়েছে। সেটি হচ্ছে যে একজন পাঠক আমাকে বরিশাল থেকে লিখেছেন যে তিনি একটি প্রতিষ্ঠানে বেশ ভালো চাকরি করতেন, একটি কর্পোরেট প্রতিষ্ঠানে। এবং হঠাৎ করে কর্পোরেট পলিটিক্স এর কারণে তার চাকরি চলে গিয়েছে এবং তিনি খুব দিশেহারা অবস্থায় আছেন। তিনি একসময় একটি আমার নিবন্ধ পড়েছিলেন। ঠিক ফিকশন না, নন ফিকশন পড়েছিলেন। মোটিভেশনাল জনরার। সেটা হচ্ছে 'বাড়ির নিঃসঙ্গ শেরপা'। যেখানে আমি বলেছিলাম যে বাড়িতে যারা রোজগার করেন তারা রোজগার হারালে কি হয়? কিংবা রোজগার হারানো মানুষগুলিকে কিভাবে যত্ন নেওয়া উচিত? কিংবা রোজগার হারা মানুষগুলো আবার কিভাবে উঠে দাঁড়াবেন? তো ভদ্রলোক লিখেছিলেন, "স্যার আমার চরম দুঃসময় যাচ্ছে। কিন্তু এই দুঃসময়ে আপনার সেই অনেক আগের লেখাটির কথা বারবার মনে পড়ছে এবং আমাকে সাহস দিচ্ছে। আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।" লেখক হিসেবে টুকটাক কোন কমেন্ট বা মন্তব্য আমরা সবসময় পেয়ে থাকি। তবে খুবই কাকতালীয়ভাবে গতকাল পাওয়া এই হোয়াটসঅ্যাপ মেসেজটি আমাকে খুব নাড়িয়ে দিয়েছে এবং এখনো নাড়াচ্ছে। এটা হচ্ছে মানবিক সম্পর্ক। বিশেষ করে আমি মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, যে আবেগ, এই আবেগটাকে আমি খুব গুরুত্ব দেই এবং সে আবেগটার যে মানবিক মূল্য সেটাকে আমি খুব গুরুত্ব দেই। প্রতিটি সম্পর্ককে আমি খুব গুরুত্ব দেই। অর্থাৎ সে অর্থে বলতে পারেন যদি সম্পর্কের কথা বলেন আমার আ মানে মানুষের আবেগীয় সম্পর্ক যেটা, সেটা আমার লেখার একদম কোর বা একদম মূল বিষয়। আসলে আমার বেড়ে ওঠা কিন্তু একদম ৮-১০ জন সাধারণ মধ্যবিত্ত মানুষের মতো। মধ্যবিত্ত মানুষের ইতিহাস মৌলিক। একটি গল্পই মধ্যবিত্তদের জন্য লেখা হয়েছে। সেই গল্পটি আমরা সারা জীবন সবার অভিজ্ঞতার মধ্যে এসছে। ৮-১০ জন মধ্যবিত্ত যেভাবে বড় হয়, মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের যে পরিবেশ এবং আ স মধ্যবিত্ত পরিবারের যে আ মূল্যবোধ এগুলোর মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। আমার বাবা সরকারি চাকরি করতেন, আমরা সরকারি কলোনিতে থাকতাম। সেখানে আমরা যারা ছিলাম সবাই মধ্যবিত্ত ছিলেন। কেউ ধনী ছিলেন না। তাই আমরা একটি মধ্যবিত্ত মূল্যবোধের মধ্যে বড় হয়েছি। তবে মূল্যবোধটি ছিল অত্যন্ত উঁচু মানের। এখন আমি জানি না বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ এত উঁচু মূল্যবোধ ধারণ করেন কিনা? যেমন আমরা অনেক সময় দেখেছি যে আমাদের কোনো বন্ধু আমরা যারা একই সাথে পড়াশোনা করতাম যে একজন বন্ধু একবার তার বাবা অফিসের কাজ করার জন্যে কিছু কাগজ বাসায় নিয়ে এসেছিলেন। সাদা কাগজ।
সে সেখান থেকে ৪-৫ টা কাগজ নিয়ে তার অঙ্ক করেছিল। তার বাবা কিন্তু দোকান থেকে সে ৪-৫ টা কাগজ আলাদা কিনে এনে অফিসের কাগজ ফিল আপ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "অফিসের কাগজ তোমার অঙ্ক করার জন্যে না।" এই ধরনের মূল্যবোধের মাধ্যমে বড় হয়েছি। তারপরে প্রচুর খেলাধুলার মধ্যে বড় হয়েছি। প্রচুর। যেহেতু আমাদের সময়ে প্রচুর খেলার মাঠ ছিল, খেলার মাঠের মধ্যে বড় হয়েছি এবং প্রচুর আড্ডার মধ্যে বড় হয়েছি। এবং আমার শৈশবের আড্ডাকে আমার মনে হয় যে আমার জন্যে সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়। এভাবেই বেড়ে ওঠা। স্কুল, কলেজ পড়াশোনা আমার সাধারণ। আমি চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে পড়েছি। তারপরে আমি চট্টগ্রাম কলেজে পড়ি। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই আমার সাধারণ পড়াশোনা। তারপরে কোভিডের সময় যখন সব থমকে গেল, তখন একটা কাজ করেছিলাম। সেটা হচ্ছে তখন হার্ভার্ড কিছু অনলাইন কোর্স যেগুলো তারা ক্যাম্পাসে করায়, সেগুলো তারা অনলাইনে করানো শুরু করল। তো সেখানে তাদের একটি কোর্স করার জন্য এপ্লাই করলাম এবং শর্ট লিস্টেড হলাম। সেটা হচ্ছে ডিসরাপশন অফ বিজনেস এর উপর। সেই কোর্সটি করেছি। অর্থাৎ বলতে পারেন যে খুব সাধারণ মানের পড়াশোনা যারা মানুষ আমি। আমি খুব বেশি এ হাই প্রোফাইল এ শিক্ষিত মানুষ না। হ্যাঁ, বদলে দিয়েছে। এক সেন্সে বদলে দিয়েছে এরকম যে আমি ক্লাস 5 পর্যন্ত একদম স্কুলে যেতে চাইতাম না। প্রচণ্ড পড়াশোনায় অমনোযোগী ছিলাম। ক্লাস 5 এ তখন উঠেছি 4 থেকে। প্রচণ্ড অমনোযোগী ছিলাম। আমি প্রচণ্ড মেজাজি ছিলাম। ৪ বোনের পরে আমি ভাই, তাই খুব আদরের ছিলাম এবং প্রচণ্ড জেদি ছিলাম। আমি স্কুলে কোনোভাবেই যেতে চাইতাম না। একদিন আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য জোর করছেন। আমি তাকে একটা ধাক্কা দেই এবং তিনি তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান। পড়ে গিয়ে তিনি হাত ভেঙে ফেলেন। পরে তাকে আমার বাসার অন্য সদস্যরা, আমার বড় বোনরা হসপিটালে নিয়ে যান। উনি যখন ঘন্টা ৩ এক পরে বাসায় আসেন, তখন উনার হাত ব্যান্ডেজ। উনি বিছানায় তীব্র অভিমান নিয়ে শুয়ে আছেন। অভিমান এবং হতাশা। আমাকে কিছুই বললেন না। খুব হতাশ হয়ে উনি অভিমান করে, হতাশা নিয়ে ছাদের দিকে মুখ করে শুয়ে আছেন। তার বোঝাই যাচ্ছে তিনি খুব ব্যথা পাচ্ছেন। এই ঘটনা আমাকে খুব নাড়িয়ে দেয়। আমি তখন তার পাশে যাই এবং গিয়ে আমি তাকে ডাকলাম যে, "আব্বা।" তিনি দেখলাম যে আমার দিকে চোখ ঘুরালেন। তার চোখে আবছা জল এবং খুবই অভিমান। আমি তাকে বললাম যে, "আব্বা, আমি কাল থেকে স্কুলে যাব।" তিনি একটু অবাক হলেন। আমি বললাম যে, "আব্বা, ক্লাস 5 এ উঠলে বৃত্তি দেওয়া যায়। আমি বৃত্তি পাবো।" তিনি আরো অবাক হলেন। তারপর আমি বললাম যে, "বাবা, আমি ক্লাস 8 এও বৃত্তি পাবো।" তার চোখ বড়, বড় হয়ে যাচ্ছে। আমি বললাম, "বাবা, আমি কিন্তু মেট্রিক মানে এসএসসিতে স্ট্যান্ড করব। আমি কিন্তু এইচএসসিতে স্ট্যান্ড করব। আমি কিন্তু জীবনে আর ২য় হব না। এবং আপনি যে ধরনের চাকুরিতে আমাকে যেতে বলবেন, আমি সেখানেই যাব।" আমি জানি না একটা বাচ্চা ছেলে ক্লাস 5 এ তার মধ্যে এত বোধ কিভাবে আসলো। তো আমার বাবা আমাকে তার ভালো হাত দিয়ে জড়িয়ে ধরে হু, হু করে কাঁদতে লাগলেন। এটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেয় এবং আমি আমার বাবাকে যে কথাগুলো দিয়েছিলাম, প্রতিটি কথা রক্ষা করেছি। এটা হচ্ছে আমার আনন্দের ব্যাপার। তিনি যেভাবে চেয়েছিলেন ক্লাস 5 এ বৃত্তি পাওয়া, 8 এ বৃত্তি পাওয়া, অল স্ট্যান্ড, পাবলিক পরীক্ষা সবগুলোতে ভালো করা। তিনি চেয়েছিলেন আমি সিভিল সার্ভিসে আসি। আমি খুব ভালো গ্রেডে থেকে, ভালো র‍্যাংকিং এ থেকে সিভিল সার্ভিসে এসেছি। অর্থাৎ তাকে সেই ক্লাস 5 এ পড়া অবস্থায় আমি যে কথাগুলো দিয়েছিলাম, প্রতিটি কথা আমি পালন করেছি, রক্ষা করেছি। সেদিনের সেই ঘটনা আমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে এটা আসলে আমরা লেখালেখি শুরু করেছি খুব ছোটবেলায় ক্লাস 8 এ থাকতে। তখন ১৯৮০ সাল। আপনাদের জন্মই হয়নি। কিন্তু তখনও লেখক হওয়াটা আমার নিয়তির মধ্যে ছিল না। কখনো ভাবিনি যে আমি লেখক হব। ৯০ দশকের পরে ৯৫ এর পরে কিন্তু আমি হারিয়েও গিয়েছিলাম এবং তখন আমি কবিতা লিখতাম। ২০০৬ সালে আমি একটি নতুন উপন্যাস লিখলাম 'জন্মজয়'। সেটি তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। অনলাইন প্রচারণার ব্যবস্থা ছিল না এবং সেটি প্রকাশ করেছিল চট্টগ্রামের একটি অত্যন্ত কেউ চেনে না এমন একজন প্রকাশক। 'জন্মজয়' বইটি কিন্তু প্রচণ্ড হিট করেছিল এবং 'প্রথম আলো' ছুটির দিনে এটার কাহিনী নিয়ে কিন্তু লিড স্টোরি করেছিল। 'জন্মজয়ের' সফলতা কিন্তু আমাকে বলে দিয়েছিল যে, "লেখক হওয়াই তোমার নিয়তি। এতদিন পরে তুমি" তখন কিন্তু অলরেডি আমি সিভিল সার্ভিসের সিনিয়র অফিসার। বিশ্ববিদ্যালয়ে অনেক আগে পার হয়ে এসেছি। অনেকগুলো কবিতা লিখেছি।
কিন্তু জন্মজয় সফলতা আমাকে এই বার্তাই দিল যে, "না, তুমি এতদিন যা করছো এটা তোমার আসল কাজ না। তোমার আসল কাজ হচ্ছে লেখা।" তারপর থেকেই আমি নিয়মিত লিখছি। এখানে দুটো ব্যাপার কাজ করে। একটি হচ্ছে ১ম বই পাওয়ার অনুভূতিটা হচ্ছে এটা অপার্থিব, স্বর্গীয়। এত সুগন্ধি গোলাপ পৃথিবীতে এখনো তৈরি হয়নি। দ্বিতীয় অনুভূতি যেটি আমার ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হচ্ছে একজন শিক্ষক এত মমতাময় হতে পারেন। দুটো মিলে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। লেখক হিসেবে সবচেয়ে কঠিন অভিজ্ঞতাটা কি জানেন? সেটা হচ্ছে লেখক হিসেবে আপনাকে অনেক সেলফ সেন্সরশিপ মানতে হয়। আপনাকে কিন্তু কোনো কাঠামো বলে দিচ্ছে না। কোনো কর্তৃপক্ষ বলে দিচ্ছে না, তুমি এটা লিখতে পারবা কি পারবা না। সেই স্বাধীনতা আপনাকে কিন্তু দেওয়া আছে। কিন্তু কেন জানি প্রত্যেকটা লেখক এক ধরনের সেলফ সেন্সরশিপ এ ভুগছেন যে এটা আমি লিখলে কোনো সমস্যা হবে না তো? এটা কি আমার সমস্যা না সবার সমস্যা আমি জানি না। তবে এক ধরনের সেলফ সেন্সরশিপ কিন্তু লেখকদের কাজ করে। হ্যাঁ? এটা একটা বড় বাধা। আমাদের সমাজের আ বিভিন্ন ধরনের চলে আসা বিভিন্ন মূল্যবোধ বলেন, সংস্কার বলেন, কুসংস্কার বলেন, বিভিন্ন কারণে। হ্যাঁ? আমি বলছি না যে এটার জন্য আমাকে রাষ্ট্র ধরবে, ধরবে তা না। কিন্তু বিভিন্ন ধরনের মতবাদ, ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা এত কমে গেছে এখন। ভিন্ন মত তো সৌন্দর্য। সেই সৌন্দর্যকে স্বীকার করার মানসিকতাটা কমে যাওয়ায় লেখক কিন্তু এক ধরনের সেলফ সেন্সরশিপ এ ভোগেন। এটা একটা অনেক বড় সমস্যা। সেলফ সেন্সরশিপ অবশ্যই থাকতে হবে এক সেন্সে। কোন সেন্সে? লেখক কিন্তু তার লিমিট বুঝতে হবে। তিনি কতটুকু বলতে পারবেন, কতটুকু বলতে পারবেন না। তিনি কতটুকু একজন লেখক কিন্তু একজন শিক্ষকও। আমরা একটু আগে আলাপ করছিলাম। তিনি এমন কিছু লিখতে পারেন না যেটা দিয়ে সমাজের ক্ষতি হবে, অনাচার হবে। ঠিক আছে? সে সেন্সরশিপ তার নৈতিক সেন্সরশিপ তিনি আরোপ করবেন। কিন্তু ভিন্ন মত সহ্য করতে না পারার কারণে তার উপর সমস্যা হবে, সে কারণে যদি কোনো সেন্সরশিপ লেখক নিজেকে আরোপ করতে বাধ্য হন, সেটা ভালো লক্ষণ না। এবং এটা কিন্তু কোনো কর্তৃপক্ষ চাপিয়ে দিচ্ছেন তা না। এটা তার মধ্যেই চলে আসছে। আমাদের সমাজটা একটু অসহিষ্ণু হয়ে উঠছে। আমি আসলে কখনোই লেখা ছাড়ব না। আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক, আমি নিজে পড়ব। কিন্তু আমি লেখা ছাড়ব না। এটা আমার রক্তে মিশে গেছে। আমি একটু আগে যেটা সেলফ সেন্সরশিপ নিয়ে বললাম যে আমাদের মধ্যে অসহিষ্ণুতা বেড়ে গেছে। একজন আরেকজনকে সহ্য করতে পারার আ ক্ষমতা কমে যাচ্ছে। আমরা নিষ্ঠুর হয়ে যাচ্ছি। এটার বিরুদ্ধে এই কথাটা। যে মানুষ চলুন মানুষকে ভালোবাসি, প্রাণীকে ভালোবাসি। আসুন মায়া ছড়া দিয়ে শুধু মানুষকে ভালোবাসতে বলা হয়নি। সবাইকে ভালোবাসতে বলা হয়েছে। আমাদের ধর্ম বলেন, আমাদের নৈতিক মূল্যবোধ বলেন, সবকিছুই কিন্তু বলে যে তুমি অন্যকে ভালোবাসো। অন্যের প্রতি মায়া দেখাও, মমতা দেখাও। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমাদেরই তো সবচেয়ে বেশি মানুষের জন্য, অন্য প্রাণীর জন্যে, প্রকৃতির জন্যে দায়বদ্ধতা থাকবে, মায়া থাকবে। আমি মনে করি একমাত্র মায়াই হচ্ছে সব ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষের সমাধান। তাই আমি এই কথাটা বারবার বলি। এটা হঠাৎ করে একদিন আমার কলমে চলে আসলো। আমার মনে হলো যে এমন একটা কিছু কি লিখা যায় যেটা আমার একটা সিগনেচার হবে। যেটা দিয়ে আমি যেটা চাই যে মানুষ মানুষকে ভালোবাসুক। মানুষ সবাইকে ভালোবাসুক। সেটা এক বাক্যে বলবে, বলতে চাই। এমন একটি সিগনেচার তৈরি করি না কেন? নিজের অজান্তেই কথাটা চলে আসলো। আসুন মায়া ছড়ায়। আ আমি একদম সৎ একটি উত্তর দেই। সেটি হচ্ছে আমার নিজের জীবন নিয়ে বই হওয়ার মতো কোনো সম্ভাবনা আমি দেখি না। নিজের জীবন নিয়ে বই তাদেরই হবে যারা অনেক, অনেক মহৎ কাজ করেছেন, বড় কাজ করেছেন। নিজের জীবন নিয়ে বই হওয়ার কোনো সম্ভাবনা যেহেতু নেই, তাই এটা নিয়ে আমি ভাবিনি। আমার ৩ টে বই আসছে। 'প্রথমা হাউস' থেকে আসছে একটি কিশোর উপন্যাস। 'বাতিঘর' থেকে আসছে একটি থ্রিলার ধর্মী উপন্যাস। এবং অক্ষরবৃত্ত প্রকাশন আবার একটি মোটিভেশনাল জনরার বই বের করছে। ৩ টি বই আসবে। ১০ এর মধ্যে আমি উম ১০ কে যদি আপনি
100-এ ফেলেন তাহলে 33 দিলে তো পাস। আমি নিজেকে 40 দিব। না, কর্মক্ষেত্রে ছাড় ভাবে। আমি সেটারও একটা পরিষ্কার কারণ উল্লেখ করি। আমি সবসময় চেয়েছি আমার লেখক পরিচয়টা যাতে অফিসে প্রকাশ না পায়। দীর্ঘদিন কিন্তু আমার অফিসের মানুষ জানত না যে বাদল সৈয়দই এই লোক। আমার পাশে যিনি বসতেন তিনিও জানতেন না। এখন জানেন। সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন ইন্টারভিউর কারণে এখন জানেন। আমি সচেতনভাবে এটা এড়িয়ে গেছি। যে আমি ভেবেছি যে তারা বাদল সৈয়দকে পছন্দ করলে তার বই কিনুক। তার বসকে পছন্দ করার কারণে তার বই না কিনুক। কারণ একবার যদি বস হিসাবে বই কেনা শুরু করে আমার অর্গানিক পাঠক গোষ্ঠী গড়ে উঠবে না। দেখা যাবে যে যারা আমার সাথে কাজ করছেন, আমার হাজার, হাজার সহকর্মী আছেন। তারা আমার বইগুলো কিনবেন আমাকে খুশি করার জন্য, তারপর ফেলে দিবেন বাসায় গিয়ে। আমার যখন চাকরি থাকবে না, আমার পাঠক একটাও নাই। এবং তাই আমি চেয়েছি অর্গানিক পাঠক গড়ে উঠুক। এই কারণে আমি কখনোই লেখক পরিচয়টা অফিসে দেই নাই, দিতে চাইও না, এখনো দিতে চাই না এবং আমার অফিসে আমার কোনো বই কখনো আমি নেই না। কোনো ডিসপ্লেতে নাই, আমার অফিসের চারধারে কোনো বই, আমার নিজের কোনো বই নেই। অন্যদের অনেক বই আছে, আমার কোনো বই নেই। এই কারণে অফিসে যেহেতু তারা আমাকে লেখক হিসেবে তেমন একটা এখন চিনলেও তেমন একটা চেনেন না, আমাকে অফিসিয়াল ফর্মালিটি অনুযায়ী যেটা অফিসিয়াল প্রোটোকল সে অনুযায়ী তারা আমাকে স্যার ডাকেন। তবে যারা ক্লায়েন্ট, যারা আমার এখানে আসেন আমার সেবা নিতে, তারা আমাকে স্যারও ডাকেন, ভাইও ডাকেন, দাদাও ডাকেন, যার যেটা ইচ্ছা সেটা ডাকেন। আমি আপত্তি করি না। রকমারির প্রতি আমার একটিই প্রত্যাশা, সেটি হচ্ছে রকমারি আ ভালো বই প্রমোট করুক। তারা অলরেডি করছেন। তারা অলরেডি অবশ্যই ভালো বই প্রমোট করছেন। আজকে আমাকে আনাটাও তো এক ধরনের প্রমোট করা। আমি অবশ্যই কৃতজ্ঞ। আমি মনে করি যে রকমারি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তাদের আরো পাড়ি দিতে হবে। তারা এখন ১০ এর মধ্যে ৭ এ আছে। তাদের আরো ৩ নাম্বার অর্জন করতে হবে। এটা আমার অনেস্ট অপিনিয়ন। পাঠকের উদ্দেশ্যে আমার একটাই আবদার, সেটা হচ্ছে দয়া করে পড়ুন। ভালো বই পড়ুন। যে বই আপনার ভালো লাগে সেটাই পড়ুন। যে জনরার বই ভালো লাগে সেটাই পড়ুন। আপনার যদি উপন্যাস ভালো লাগে উপন্যাস পড়ুন। আপনার যদি আ মোটিভেশনাল বই পড়ার ভালো লাগে সেটা পড়ুন। ধর্মীয় বই ভালো লাগলে সেটা পড়ুন। কবিতা পড়তে চাইলে কবিতা পড়ুন। যেটা দরকার সেটাই পড়ুন। এমনকি পুরনো কাগজ দিয়ে বানানো সিঙ্গারার ঠোঙা পড়লেও কিন্তু অনেক কিছু শেখা যায়। সো একটাই আবেদন, সেটা হচ্ছে পড়ুন এবং আপনার রুচি অনুযায়ী পড়ুন। আজকে আপনি যদি একদম আ আপনার শুরুটা করেন, মানে একদম প্রাথমিক পর্যায়ে হয়তো আপনার কঠিন, কঠিন বই ভালো লাগবে না। কিন্তু আস্তে, আস্তে আপনার গ্র্যাজুয়েশন হবে। পড়াটা শুরু করুন, পড়াটা অব্যাহত রাখুন। দেখবেন একসময় আপনি পড়তে আপনি নতুন, নতুন রুচির আ উৎস খুঁজে পাবেন। নতুন, নতুন বোধ আপনার বাড়বে এবং আপনার পৃথিবীর সেরা, সেরা বইগুলো পড়া হয়ে যাবে। তো জীবন একটি, এটি পড়ার মধ্যে থাকুন। এটাই আমার একমাত্র অনুরোধ। আপনার প্রশ্ন শেষ হয়েছে। আমি পাঠকদেরকে একটু ধন্যবাদ জানাই আমাকে সহ্য করার জন্যে। অনেকক্ষণ জানালাম। সবাই সাথে ছিলেন। অনেক, অনেক কৃতজ্ঞতা। আসুন মায়া ছড়ায়। এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।